এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সার্ভেন্টকে খুঁজে পেয়েছো? হ্যাঁ, মুখ না খোলায় মেরে ফেলতে বাধ্য হয়েছি। বলতে হবে নিহালের খাস লোক। নুন খেয়েছে নেমো খারামি কাজ করবে না বলে অকালে প্রাণ গেল। নতুন কোনো আপডেট? নিহাল অমর জানতে পেরে গেছে এটা আমাদের কাজ। এটা নতুন কি? জানলেও ওমর পারবে না তার শ্বশুরের মৃত্যুর প্রতিশোধ নিতে। শোনো, মাহিরার বোন মীরাকে দ্রুতই আমার জন্য রেডি করো। জি, তুলে আনলেই রেডি করার কোনো ব্যাপার না। গুড। ইচ্ছের বিরুদ্ধে মিলিকে ওমরের সঙ্গে যেতে হচ্ছে। কয়েকবার মাহিরা যেতে নিষেধ করেছিল, তবে মিলি শুনিনি। আসলে সে কোনো প্রকার সমস্যা সৃষ্টি হোক বা যাবার ফলে তা চায় না সে। দুটি গাড়ি একত্রে বাড়ি থেকে বের হচ্ছে। প্রথমটি ছিল কালো রঙের মার্সিডিজ, পরেরটি ছিল সাদা রঙের আইস। সেটিতে রয়েছে 6 জন বডিগার্ড। তাদের ব্যতীত একা যেতে চেয়েছিল, তবে নিহালের কথা অমান্য করতে চায়নি দেখে সঙ্গে নিতে হলো। ওমর আপাত মস্তক মিলিকে ভাবছে। সাদা রঙের সিল্কের থ্রিপিস ওড়না দু কাঁধে জড়িয়ে রেখেছে, দু হাতের উরুর উপর ভাঁজ করা রাখা, ঘাড় ঘুরিয়ে জানালা দিয়ে উদাসীন বাইরে তাকিয়ে রয়েছে। ওমর মিলির উদাসীনতা কাটাতে বা হাতটি ধরে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রাখলো। মিলির ভাবমূর্তি পরিবর্তন হলো না কিঞ্চিত। এতে ওমর অবাক হলো না। প্রথম স্পর্শ, প্রথম অনুভূতি দুজনার। সেকেন্ড কয়েক পরপরই ওমর মিলির হাতটা শক্তভাবে চেপে ধরল। মিলি স্বাভাবিকভাবেই ঘাড় ঘুরিয়েও হাতও ওমরের পানে নরম দৃষ্টিপাত ঘটায়। এতে ওমর হালকা ভাবে হাতটা ছেড়ে দেয়। তবে ওমরকে অবাক করে মিলি ওমরের হাত ধরে কোমল গলায় শুধায়, দুজনের অধিকার সমান সমান, তবে কেন এত দ্বিধাবোধ? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, রাইট? মিলির প্রশ্নে হতভম্ব হলে ওমর নিজেকে সামনে নেয়। কেননা সে জানে মিলি একজন উকিল। লুকানো ছুপানো ভুলভাল কাগজ না পড়েই বলতে পারে সেটি কিসের। ওমরকে অবাক হতে বেশিক্ষণ দেখা গেল না। মিলি নজর সরিয়ে বলল, দোষারোপ করবো না, না জানতে চাইবো কেন বিয়ে করেছেন মিথ্যা বলে। আমার দেহ ব্যতীত মন আপনি ডিজার্ভ করেন না, করবেন না কখনো। অপরাধ বোধ নিয়ে নিজের হাত সরাতে চাইলেও সরায় না। আগে না আরো শক্তভাবে ধরে রাখলো। রেস্টুরেন্ট হিলসার কাছাকাছি এসে কয়েক মিনিট বাদে গাড়ি থামলো। জনশূন্য রেস্টুরেন্ট দেখে বোঝা যাচ্ছে কয়েক ঘন্টার জন্য ওমর সেটি পুরোটা বুকিং করে নিয়েছে। নিরিবিলি কামরা যুক্ত ক্যান্ডেললাইট দ্বারা তৈরি একটি কামরায় এলো। পুরো কামরাটি লাল রঙের আলো ও কার্পেট দ্বারা ডেকোরেশন করা। রুমটির চাকচিক্য সৌন্দর্য উপভোগ করার মতো হলেও মনে ধরেনি মিলির। উদাসীন মন তার আগের মতোই রয়েছে। খাবার সার্ভ করে দেবার পর সব লোকেরা বেরিয়ে যায়। পুরো কামরা এখন শুধু তারাই। ওমর চেয়ার একটু কাছাকাছি এনে মিলির পানে তাকে কোমল স্বরে বলা, আমি তোমার বিয়ের কথাটি বলার জন্যই এখানে এনেছি। আমি চাইনি আমাদের সম্পর্কটা মিথ্যে দিয়ে শুরু হোক। আমার কাছে তোমায় বন্দি করার জন্য এর চেয়ে ভালো ওয়ে ছিল না আমার নিকটে। সরি মিলি। ওমরের কথা নরম ভঙ্গিতে তাকিয়ে মিলি শুনছে। শেষ হবার পর নজর নিচু করে ফেলল। ওমর চোখ জোড়া হালকাভাবে বন্ধ করে বড় নিঃশ্বাস ত্যাগ করল। তার বুকের ওপর থেকে যেন বড় ভারী পাথর সরেছে, তবে পুরোপুরিভাবে নয়। অপরাধ বোধ যেন লোহার ন্যায় শক্তভাবে গেঁথে রয়েছে, কিন্তু সেটা মিলিকে বুঝতে দিতে চায় না, দিবেও না কখনো। সফট পানীয় পান করে মিলিকে খাবার খাওয়ার জন্য নির্দেশ দিল। না চাইতেও মিলে উদাস হয়ে খাচ্ছে। তার এরূপ উদাসীনতা ওমরের কাছে নিষ্ঠুরতার চেয়ে কম না, তবে সেভাবেই থাকতে চায়, সেভাবেই থাকতে দেয়। ওমরের ফোনে মেসেজের টোন বাজল। সেটি দেখে মাত্র তড়িঘড়ি করে কক্ষ থেকে বেরিয়ে গেল। বাইরে থেকে দরজা লাগিয়ে নিহালকে টেক্সট দিয়ে ফোন পকেটে পুরে কোমরের পেছনে দিকটা থেকে কালো রঙের সরু পিস্তলটি বের করে
নিমেষেই হিংস্রতা জেগে উঠল তার মুখশ্রীতে। ঈগল পাখির ট্যাটু আর্ট করা কিছু লোক সামনে থেকে সাইলেন্সার যুক্ত পিস্তল তাক করে গুলি ছুড়ছে। সেটি দেখে ওমর বড় দেয়ালের পেছনে লুকানোর লোকেদের ডিরেকশন অনুযায়ী দাঁড়াতে বলে গুলি ছুড়তে বলল। দুজনকে ওমর নিজেই গুলি ছুড়ে মেরে দেয়। বাকিদের লোকেরা আহত করে এবং কয়েকজনকে মেরে ফেলে। লোকেদের মৃত্যু দেখে 3 জন জীবন নিয়ে পালায়। ওমর লোকেদের সব হ্যান্ডেল করতে বলে পিস্তল পেছনে পড়ে ভেতরে এলো। দেখলো মিলি সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। নিমিষে তার হিংস্রতা মুছে গেল মিলির মূর্খতাপূর্ণ আদল দেখে। কপালে আলতো চুমু দিয়ে পাজা কোলে তুলে নিল মিলিকে। বের হয়ে এসে পেছনে পিস্তল গোজা, সামনে প্রিয় প্রেয় শিখে ছোঁয়া। পৌরভাবে মাফিয়ান বয়, বাইরে সব স্বাভাবিক। কিছুক্ষণ আগে এখানে যে এত বড় গোলাগুলি হয়েছে বোঝায় উপরন্ত নেই। অবশ্য পিস্তল সাইলেন্সার লাগানো ছিল বিধায় বাইরে কোনো প্রকার টু শব্দও যায়নি। গাড়ির দরজা খুলে দেয় একজন লোক। মিলিকে ভেতরে বসিয়ে দিয়ে সে অপর পাশে এসে বসল। গাড়ির হিসলা ছাড়িয়ে কিছু দূর যেতে আরও 3টি হাইস সামনে এবং পেছনে যুক্ত হলো। সেগুলো নিহাল পাঠিয়েছে তাদের প্রোটেকশনের জন্য। কি সমস্যা? কল নেই, টেক্সট নেই, দেখা সাক্ষাৎও নেই। হোয়াই মাহিরা? রাফিদের কিঞ্চিত অভিমান জড়িত কথা মাহিরা থতমত হয়ে গেল। ইনি বিনি বলল, আসলে ট্রেনিংয়ে ব্যস্ত থাকি, এজন্য দেয়া হয় না। আমতা কেটে মূল কথায় আসো মাহু। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই আজ এবং এক্ষুনি। সম্ভব, আজ না কাল। এক্ষুনি, নয়তো চলে আসবো। তুমি তো দেখছি প্রেমিকদের মতো থ্রেট দিচ্ছ। আসবে কি না? মাহিরাকে কিছু বলার সুযোগ না দিয়ে কড়া গলায় বলল রাফিদ। মাহিরা দমে গেল। ভাবলো মিলি যেহেতু নেই, এই সুযোগে বাইরে থেকে ঘুরে আসলে ভালো হবে। নিহাল মনিটরে তার যাওয়া দেখে লোক পাঠালো পেছনে। গাড়িতে করে নিজের বাড়িতে পৌঁছালো। রাফিদ আগে থেকেই সেখানেই ছিল। আড্ডা সহ বিভিন্ন কথোপকথন হয়। এরই মাঝে মীরা মাহিরাকে টেনে টেনে ভেতরে নিয়ে এলো। ছোট বোনের এরূপ বাচ্চামো কর্মে বিরক্ত মীরা লাজুক ভঙ্গিতে বলল, আপু, আমি একজনকে পছন্দ করি। কে সে? রাফিদ। ঘণ্টাখানিক বাদে বাড়ি ফিরেছে মাহিরা। রাফিদকে পছন্দ করে শুনে শাসি এসেছে সে। রাফিদকে কড়াভাবে বিনা কারণে এ বাড়িতে আসা যাওয়ায় নিষেধাজ্ঞা জানিয়েছে মাহিরা। কারণ জানতে চাইলে মাহিরা খুলে পড়েছে তাকে। রাফিদ হেসেছে। সে কি প্রাণবন্ত হাসি তার! সে খুব মজা পেয়েছে। ঘটনাটি হলো, বড়জনকে পছন্দ করে ভালোবাসে অথচ সে তাকে ভালোবাসে না। আবার সে যাকে ভালোবাসে না অন্যথায় ছোট বোন তাকে পছন্দ করে এবং কি ভালোবাসে। বিষয়টিকে অদ্ভুত ভাবতে ভাবতে রুমে প্রবেশ করে। তবে মিলিকে না দেখতে পেয়ে ব্যাগ রেখে বাইরে বের হলো। ওমর কেবলমাত্রই ওপরের থেকে নিচে এসে থেমেছে। মাহিরা উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, মিলি কোথায়? আমার রুমে। ওমর গম্ভীর স্বর, আপনার রুমে কেন? তোমার বান্ধবীকে জিজ্ঞেস করো। ওমরের গম্ভীর স্বর মাহিরা কপাল কুঁচকে ফের বলল। বলতে বলতে ওমর প্রস্থান করলো। মাহিরা হন্ততন্ত হয়ে ওপরে এলো। রুমে প্রবেশ করলে মিলিকে হাঁটু ভাঁজ করে খাটে বসে থাকতে দেখে ছুটে এলো নিকটে। তড়িঘড়ি করে কিছু বলতে নিলে মিলি কোমল স্বরে বলল, আমি তার অর্ধাঙ্গিনী। মাহিরার মনে ওঠে সেই দিনের কথা, যেদিন মিলিকে দিয়ে সম্পত্তির দলিলে সাইন করিয়েছিল। সেদিনই আমি তার হয়ে গেছি মাহিরা। আনমনি বললে মিলি। মাহিরা স্তব্ধ, হতবাক, মুখশ্রীতে কোনো বাক্য নেই বলার। পরপরই চেঁচিয়ে বলল, আমি এর প্রতিবাদ করব। বলতে বলতেই রুম থেকে বের হতে নিলে মিলি বলল, যেহেতু আমি মেনে নিয়েছি, এখন প্রতিবাদে কি বা হবে? তাছাড়া নিজের পরিবারের কথা ভাবিস প্রতিবাদ করার পূর্বে। মাহিরা সম্পূর্ণভাবে দমে এলো। করুণ নয়নে বান্ধবীকে একবার দেখে নেয়, পরে মুহূর্তে প্রস্থান করলো। কদিন আগে কি ছিল, এখন বা কি থেকে কি হয়ে গেল ভেবেই মাহিরার চোখ ভরে উঠে জলে। রাতে মাহিরা তার আহার রুমে বসে করে নিল। এখন তার হাত পুরোপুরি সুস্থ বলা যায়। তার মস্তিষ্ক জুড়ে একটাই টেনশন, মিলিকে নিয়ে। শেষ অবধি তার মতো মিলিরও মাফিয়ার চক্করে পড়তে হলো বললে ভুল হবে।
পড়ে গেল। টেনশনে মাথা ফেটে যাচ্ছে, নিজেকে দোষারোপ করেও কোনো লাভ নেই। সরু দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় বসলো। তখনই নিহাল কোবরাকে নিয়ে প্রবেশ করলো। বিনা অনুমতিতে প্রবেশের ফলে ভয় কেঁপে দাঁড়িয়ে গেল সে। কোনো একটা কাজের বাহানায় এদিক সেদিক মাথা ঘুরলো। মাস্ক পরিহিত কালো রঙের মণিযুক্ত নয়ন দুটি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে এলো তার নিকটে। মাহিরা আপাতত দুজনকেই জমের মতো ভয় পাচ্ছে। এতটাই ভয় পাচ্ছে যে তাদের পানে তাকানো বড্ড দায়। স্পষ্ট গলায় ভীতুস্বরে শুধায়, প্লিজ কাছে আসবেন না। নিহাল মাহিরার ভীতিকর চোখ মুখ দেখে স্মিত হাসে, যার হাসি মাস্কের ওপর থেকে অফুটন্ত ছাপ। নিহাল তবুও এগোচ্ছে। দেয়ালের সঙ্গে মাহিরার পিঠ থেকে পূর্বেই বাহু ধরে কাছে টেনে আনলো সে। কাঁধে কোবরা, সামনে কিং। বিপদের সম্মুখীন মাহিরা চোখ কুচকে ঘাড় ঘুরিয়ে মাথা বাঁ দিকে ফিরালো। নিহাল খপ করে দুগালে হাত রেখে নিজের দিকে তাক করে চোখে চোখ রেখে গম্ভীর গলায় বলল, 2 কিংয়ের একজন কুইন, ইউ লাকি গার্ল। হতে চাই না, প্লিজ সরুন। কাপা কণ্ঠে নজর সরিয়ে বলার চেষ্টা করলো। কোবরা ঠিক তার কাছাকাছি বলা যায়, ভয়তে চোখ খোলা দায়। হেই, তুমি আমায় ভয় পাচ্ছ নাকি কোবরাকে? প্রত্যুত্তরে কোনো জবাব নেই মুখে। নিহাল হাতের ইশারায় কোবরাকে নেমে যেতে বলল। আস্তে ধীরে কাঁধ থেকে সরে গেল সে। নিহাল স্পষ্ট চোখে দেখছে মাহিরার উষ্ঠদয় কম্পন তুলেছে ভয়ে। তীব্রভাবে আকর্ষণ অনুভব করে সে। ভয়ে উষ্ঠে জুড়ে শীত খেলা করছে প্রিয়সের, যেন ছুঁয়ে দিলেই গরম উষ্ণতায় মোমের মতো গলে যাবে। নিহাল নিজেকে সংযত করতে পারল না। সেভাবে মাস্কযুক্ত উষ্ণতায় মিলিত করলো সম্পূর্ণভাবে। বদনের কম্পন বন্ধ হয়ে যায় মাহিরার। লজ্জায় চোখ বুজে আসে, বক্ষে তোলপাড়। শরীর হিল হবার উপক্রম মাহিরার। শরীর হিল শীতল হবার উপক্রম মাহিরার। নিয়ন্ত্রণ হারানোর পূর্বেই মিনিট কয়েক পর নিহাল নিজে থেকেই সরিয়ে এলো। মাহিরার খোলা আঁখি যুগলের পানে ছুঁয়ে বলল, কিং তার কুইনকে ছোট গিফট প্রদান করলো, শাস্তি স্বরূপ নিতে পারো অন্য পুরুষের সঙ্গে মিট করার জন্য। লাস্টের টুকুর কথা কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে প্রস্থান করল। মাহিরা স্তব্ধ হয়ে সেকেন্ড কয়েক সেভাবেই দাঁড়িয়ে রইল। চোখ পিটপিটিয়ে নিজেকে ধাতস্থ করার বৃথা চেষ্টা তার। বিছানায় কোনো মতে বসে জোরে জোরে প্রশ্বাস নিল। রাফিদের সঙ্গে দেখা করার ফলে এইরূপ শাস্তি দিবে, এটা কোন ধরনের লজিক তার জানা নেই। বিরক্ত বোধ নিয়ে ওনার দিয়ে উষ্ণতা খুঁজতে আরম্ভ করল। গাড়িতে বসে দুজন কথোপকথনে ব্যস্ত। অমর ফোনের উপর থেকে নজর সরিয়ে নিয়ে বলল, আমরা চাইলে অ্যাটাক করতে পারি, যেহেতু তেজান এখন নিউ বাড়িতে উঠেছে। তেজান জানে আমাদের অ্যাটাক করা কোনো ম্যাটার না, বাট ও নিজেও ওঁত পেতে আছে কখন আমরা অ্যাটাক করব। আমাদের কি করা উচিত? অপেক্ষা, তবে কিছু একটা মিসিং। ভাবনা ভঙ্গিতে বলল নিহাল। কি সেটা? নিহাল উত্তর দিল না, চুপ করে রইল দুজনে। অমর সরস্বরে বলল, মাহিরাকে বিয়ে করেন ভাই। তুমি কি রাফিদের জন্য বলছো? বলতে পারেন, তবে ওর পরিবারের জন্য এটা প্রয়োজন। কাল ওর মা ও বোনকে আমাদের বাড়িতে নিয়ে এসো, সেখানেই বিয়ের কথা হবে ওনার সাথে। যদি রাজি না হন তিনি? নিহাল নিরুত্তর। অমর সেকেন্ড কয়েক উত্তরের আশায় সে দৃষ্টি সরিয়ে নিল। নিহাল জানে মাহিরা বুদ্ধিমান একজন মেয়ে, নিজে উড়াল দেবার মতো ফুলছি করবে না কখনো। মীরা রাফিদের ফ্ল্যাটে এসেছে। মহিমা বেগম হালুয়া রান্না করেছেন। তিনিই বলেছে রাফিদের জন্য নিয়ে যেতে। বাবা মা ব্যতীত এতিম ছেলের জন্য বড্ড মায়া হয় তার। টুকটাক চা রান্না করবে, রাফিদকে ডেকে খাওয়ান তিনি। একবার কলিং বেল বাজতে দরজা খুলে দেয় রাফিদ। ফ্ল্যাটে সে একাই থাকতো। মীরাকে দেখে ভেতরে এসে আসন গ্রহণ করতে বলে। এই প্রথম রাফিদের ফ্ল্যাটে এসেছে সে। ড্রয়িং রুমে আসবাবপত্র এবং গোছানো দেখে বোঝা যাচ্ছে রাফিদ শৌখিন ব্যক্তির কাতারে অন্তর্ভুক্ত। মীরা বাটিটি এগিয়ে দিয়ে বলল, ও হালুয়া বানিয়েছিল, আপনার জন্য পাঠিয়েছে। রাফিদ অপর প্রান্তে বসে বাটি হাতে নিয়ে একটু চেখে বলল, চমৎকার, ওয়েট চামিচ নিয়ে আসছি। বলতে বলতে চামিচ চেনে পুনরায় সোফায় বসে হালুয়া খাওয়ার মজা নিচ্ছে সে। তার আদলের উজ্জ্বলতা দেখেই মীরা বুঝতে পারে তৃপ্তি সহকারে খাচ্ছে। খাওয়া শেষে রাফিদ কিচেনে এলো। চটপট কফি বানিয়ে নিয়ে
ফিরে এসে কাপ এগিয়ে দিল মীরার দিকে। এত দ্রুত? বুঝতে হবে, একই বলে ট্যালেন্ট। কিছুটা ভাব নিয়ে নিজের প্রশংসা করল রাফেদ। মীরা মৃদুস্বরে হাসে। তাদের মধ্যে আরও কথাবার্তা আদান প্রদান হয়। পরিশেষে মাহিমা বেগমের গল্পে মীরা বাড়িতে ফিরে আসে। রাফিদ সোফায় মাথা ঠেকিয়ে ল্যাপটপে কোলে তুলে ঘাঁটতে আরম্ভ করল। পরদিন দু বান্ধবী ট্রেনিং শেষ করে ভেতরে এসে দেখে মাহিমা বেগম ও মীরা ড্রয়িং রুমে বসে আছে। সেখানে উপস্থিত নিহাল এবং ওমর। মাহিরা উদ্বিগ্ন হয়ে এগিয়ে এলো। মিলিও এলো তাদের কাছাকাছি। মাহিরা জিজ্ঞেস করলো, তোমরা এখানে কেন? কে নিয়ে আসলো তোমাদের? কারণ? মহিমা বেগম পাল্টা প্রশ্নের উত্তর দিতে যাবে, এরই মাঝে ওমর বলল, আমি নিয়ে আসছি। মেয়ের বিয়ের কথাবার্তা হবে, সেখানে মা বোন থাকবে না, তা হয় নাকি? সরাসরি কথা বলুন। ইনডাইরেক্টলি কি বোঝাতে চাইছেন? ভাইয়ের সাথে তোমার বিয়ে আজ। মাহিরা চোখ জোড়া বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করল। ধাক্কা পাবার মতো বড় কোনো বিষয় এটি তার কাছে নয়। সে আগে থেকে অনুমান করে রেখেছিল নিহাল তাকে জোর করেই হাসিল করবে, এটাই তার অজানা নয়। সে স্বাভাবিকভাবে বলল, ও হ্যাঁ, আম্মুকে বলেছেন? বলছি, তোমরা পাশে বসো। ওমর নির্দেশ শুনে বলল। মাহিরা মিলি দুজনই দুপাশে বসল। ওমর প্রথম মিলি ও তার বিয়ের কথা জানায়। প্রথমে তারা অবাক হলেও মিলি মিথ্যে হাসি দেখে স্বাভাবিকভাবেই নাই। এরপর তাদের বিয়ের প্রস্তাব রাখলো। মাহিরা খুব করে চাইছে মহিমা বেগম যেন হ্যাঁ সূচক জবাব দেয়। কেননা সে জানে না বলার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তিনি মেয়ের পানে তাকালেন। ওমর ফের বলল, আন্টি, আপনি নিশ্চয়ই আপত্তি করবেন না, কারণ ভাইয়া এবং মাহিরা একে অপরকে পছন্দ করে। মহিমা বেগম মেয়ের পানে তাকালেন। মাহিরা স্মিত হেসে মাথা উপর নিচে দুলালো। মেয়ের হ্যাঁ সূচক জবাব পেয়ে নিহালের পানে আঙুল তাক করে বলল, ওর মুখে মাখ কেন? এটা ভাইয়ার স্টাইলবদ্ধ পার্সোনাল ম্যাটার। জি বিয়ের বড় কি এমনই রাখবে? আন্টি, আপনার মেয়ে দেখলেই হবে, এছাড়া তো কোনো সমস্যা নেই। সমস্যা আছে, আমরা কেন দেখতে পারবো না তাকে? মীরা চট জ্বলতে পড়লো। সঙ্গে সঙ্গে মিলি ওর বা হাত চেপে ধরল। কিছুটা অবাক হলো মীরা। তবে মিলি বিষয়টি সামনে নিয়ে বলল, কারো পার্সোনাল বিষয় ইন্টারফেয়ার করার প্রয়োজন নেই, তুই চুপ থাক। কথাটি বলে মিলি মীরাকে শান্ত করলো। নিহাল ওমর ওদের এরূপ আচরণে সন্তুষ্ট। সব কিছু তাদের সামনে স্বাভাবিকভাবে উপস্থাপন করছে, যাতে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি না হয়। আপনাদের অতি কাছের আত্মীয়দের ইনভাইট করবেন, কালই বিয়ে হবে। আজ মাহিরাকে আপনি নিয়ে যাবেন বাড়িতে, বরযাত্রী নিয়ে কাল আসবো আপনাদের বাড়িতে। আজ রাতে গায়ে হলুদের আয়োজন করবেন। ভাইয়াও আমরা 9টার দিকে চলে আসবো। ওমরের কথা সম্পূর্ণ বলা শেষ হতে নিহাল উঠে দাঁড়ালো। 2 কদম এগিয়ে যেতেই থেমে মাহিরার পানে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে গুরুগম্ভীর গলায় বলল, সব প্রকার জোর ঝামেলা থেকে বিরত থাকবে, আদারওয়াইজ। বলতে বলতে 2 আঙ্গুল দ্বারা বিপদ সংকেত স্মরণ করিয়ে দিয়ে দ্রুত প্রস্থান করলো সে। মহিমা বেগম কিছু না বুঝলো। মীরার কেমন খটকা লাগে। ওমর নিচে উঠে দাঁড়িয়ে বলল, চলুন আপনাদের এগিয়ে দেই। মহিমা বেগম হতভম্বের ন্যায় 2 মেয়েকে নিয়ে বাড়ির বাইরে এসে গাড়িতে উঠে বসলো। মাহিরা মিলের পানে অসহায় ভঙ্গিতে তাকায়। তার চাহনি দেখে মিলি বুঝতে পারে সে কি বোঝাতে চাইছে। গাড়ি ছুটলো তাদের বাড়ির গন্তব্যে। গাড়িতে বসে কেউ কারোর সাথে কথা বলেনি। বাড়িতে ফিরে মাহিরা নিরাশজনক মুখশ্রী দেখে মহিমা বেগম জানতে চাইল, তুই কি এই বিয়েতে খুশি না? কোনো সমস্যা আছে মা? মাহিরা একগাল হেসে জবাব দেয়, একদমই খুশি, শুধু তোমাদের ছেড়েও বাড়িতে যাব, এজন্য খারাপ লাগছে। দেখ মা, সব মেয়েদেরই যেতে হবে পরের বারে, হয়তো আগে বা পরে। মিলিকেই দেখ, ওর নিয়ে টেনশনেই ছিলাম, তবে এত বড় ঘরে বিয়ে হয়েছে শুনে খুশি হয়েছি। আর তাছাড়া ছেলে ভালো, তোরা 2 বান্ধবী একত্রে থাকবে, বুঝলি? মাহিরা এবারও মৃদু হাসি প্রদান করে মায়ের কথায়। মনে মনে সে বলে অন্য কথা, কত যে ভালো ছেলে, সত্যিটা যদি জানতে ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে। আমাদের ভাগ্য খারাপ আম্মু। যা গোসল সেরে নে, আমি রান্না বসাই। মীরা, আমাকে সাহায্য করবি? দুজনের স্থান পরিবর্তনে মাহিরার মুখ আরো মলিন হয়ে আসে। খুবই তার ভীষণ কান্না পাচ্ছে। এমন একটি সিচুয়েশনে আছে, কিছুই করার নেই। তাই
মা এবং বোনের হেফাজতের জন্য হলেও তাকে বাধ্য হয়ে বিয়েতে রাজি হতে হবে। বিকেলে রাফিদ এসে মহিমা বেগমের মুখে মিলির বিয়ে ও কাল মাহিরার বিয়ের কথা শুনে খেপে গিয়েছিল। মাহিরা তাদেরকে ভালোবাসে বলে বিয়েতে রাজি হয়েছে, এটি বললে শান্ত হয়। রাফিদ আর রাগ করতে পারে না। জিদানকেও ফোনে বিয়ের নিমন্ত্রণ করে দেয় মাহিরা। বড়সড় ধাক্কা অনুভব করেছে জিদান, কেননা সে মনে মনে মিলিকে পছন্দ করত। বহুবার মিলিকেও মনের কথা জানাতে চেয়েছিল মাহিরা মাধ্যমে, তবে সে ব্যর্থ হয়েছে। তবে আজ সে পুরোপুরিভাবে ব্যর্থ। এতটাই ব্যর্থ যে নিজেকে অপদার্থ ভাবছে। হাতে গোনা কয়েকজনকে মেয়ের বিয়ের জন্য আমন্ত্রণ করেছে মহিমা বেগম। তারাই এখন বাড়িতে উপস্থিত রয়েছে। রাত 9টার দিকে নিহাল ও ওমর মিলিয়ে এসেছে হলুদের রঙের শেরওয়ানি ও ধুতি পাজামা এবং মুখে রয়েছে মাস্ক। আগের মতোই কিছুটা বেশভূষা হলেও দেখতে সুদর্শন দেখাচ্ছে তাকে। সিল্কি চুলগুলো চোখের উপর সেই একইভাবে এলোমেলো হয়ে ছড়িয়ে আছে, মুখে গম্ভীর ভাব তার। রাফিদ ও জিদানের সঙ্গে চোখাচোখি হয় নিহালের, তবে তাদের কড়াভাবে ইগনোর করে। ওমর গায়ে হলুদের যাবতীয় সব কিনে পাঠিয়ে বহু আগে। হলুদ রঙের শাড়ি পরিহিত সাজবিহীন আদলে নিহালের পাশে বসে আছে মাহিরা। চোখ তার টলমল, তবে মা বোনের দৃষ্টির অগোচরে রেখেছে। মিলি হলুদের ডালা এগিয়ে দিতে নিহাল সাদা আঙুল দ্বারা সামান্য হলুদ মাহিরার গালে স্পর্শ করায়, সঙ্গে সঙ্গে হাত টিস্যু দ্বারা মুছে ফেলে। মাহিরা ভদ্রতার খাতিরে এক চিমটি হলুদ তুলে নিহালের কপালে ছুঁয়ে দেয়। নিহাল মাহিরার পানে তাকালেও তার দৃষ্টি ছিল নিজ। নিহাল 1000 টাকা সহ একটি নেকলেস তুলে দিল মাহিরার হাতে। এতটুকু পর্ব সম্পূর্ণ ক্যামেরায় বন্দি করে রাখলো ওমর। তারপর চলে এলো বাড়িতে মিলিকে নিয়ে। রাতে দু বন্ধু তার দু হাতে মেহেদি পরিয়ে দেয়। হাসি খুশি ভাবে নিজেকে উপস্থাপনা করলেও তাদের ভেতরে ছিল চাপা কষ্ট। রাফিদ কিভাবে মেনে নিবে তার প্রেয়সী কাল অন্যের হয়ে যাবে, এইটা যে কিছুতেই মানতে পারছে না। যত সম্ভব সিকিউরিটি আরো বাড়াও, কোনো প্রকার গড়বড় যেন না হয়। নিহার কথাগুলো বলে টিস্যু দিয়ে কপাল মুছতে লাগলো। ওমর নির্দেশ অনুযায়ী কাজ করছে। বাড়িতে ফিরে মাস্ক খুলে আয়নার সামনে দাঁড়িয়ে কপালের হলুদ দেওয়া স্থানটির পানে তির্যক চোখে তাকালো। পরপরই ম্লান হাসল। মাহিরা তার হবে, এটা তো হবারই ছিল, না হলেও জোরপূর্বক হতেই হতো। নির্ঘুম রাত পার করে দেয় মাহিরা। বিয়ের পর তার মা বোনকে নিয়ে কত শত ভাবনা। এসব ভেবে বালিশ থেকে মাথা ওঠানোর সময় খেয়াল করে মীরা তাকে জাপটে ধরে রয়েছে। এভাবে সব সময় ঘুমায় সে। মাথা চিন্তা ভাবনা অধিক পরিমাণে ভর করেছিল বলে খেয়াল করেনি তাকে। আলতোভাবে সরিয়ে ঘুরে ওর আদলের পানে তাকালো। কাল গায়ে হলুদ দেবার সময় মেয়েটা কেঁদে ফেলেছে। তার কান্নার সঙ্গে মা এসে সামিল হয়। 3 মা জির কান্নায় অন্যরাও কেঁদে ফেলেছে। আলতোভাবে গালে হাত বুলিয়ে দিল মাহিরা। এরপর উঠে ফ্রেশ হয়ে নিল। কাল তাকে যে নেকলেসটি দিয়েছে সেটি সে খুলে দেখেছে। ড্রেসিং টেবিলের উপরেই ছিল। অনিচ্ছাকৃতভাবেই খুলে দেখে সাদা রঙের সিম্পল স্টোনের ডায়মন্ড নেকলেস। মাহিরাকে আকর্ষণ করতে পারল না তেমন একটা, তবে এইটা দেখে বলা যায় নিহালের চয়েস অত্যন্ত ভালো। বন্ধ করে সেটি সেভাবেই রেখে দেয়। সকাল সকাল একত্রে কজন মহিলা মিলে মাহিরাকে গোসল দেয়। সেই পর্ব শেষ হবার পরই মাহিরা একসঙ্গে রুমে প্রবেশ করলো। মীরা মাহিরা একসঙ্গে রুমে প্রবেশ করলো। একাকী আনমনা টেনশনে থাকলেও সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখেছে। নিহালের দেওয়া নেকলেসটি পরিয়ে দিতে চাইলে মাহিরা নিষেধ করল। জোড়াজড়িতে এক পর্যায়ে সে লক্ষ্য করে মীরার গলায় কেমন কালো ছোপ ছোপ দাগ, যেন কোনো বিষাক্ত পোকা কামড়েছে। মাহিরা দ্রুতই প্রশ্ন রাখে, কোথায় গিয়েছিলি? গলায় এই দাগ কিসের? জানি না আপু, খুব চুলকাচ্ছে। একটু পরই দেখি এমন দাগ হয়ে গেছে। তবে আমি অ্যালার্জির ওষুধ খেয়েছি, কমে যাবে। কই দেখি, কাছে আয়। আরে দূর রাখো তো, তুমি বসো, আমি সময় নিয়ে আসছি। বলতে বলতে ওড়না গলায় পেঁচিয়ে চলে গেল।
যেন তার মতো অন্যরাও এই দাগ দেখে প্রশ্ন না ছুটতে পারে। 11টার সময় বিয়ের যাবতীয় জিনিস পাঠিয়ে দেয় এ বাড়িতে। মাহিরাকে সাজানোর জন্য পার্লার থেকে লোকজনও পাঠায়, তবে মাহিরা সাজবে না জানিয়ে তাদের সম্মানে বিদায় দেয়। এতে অবশ্য নিহাল আপত্তি করেনি, শুধু লেহেঙ্গা পরে গহনার মাধ্যমে সাজসজ্জা ফুটিয়ে তোলে। মীরা আয়নার সামনে দাঁড়িয়ে গলার দাগের স্থানে জ্বালাপোড়া অনুভব করে, তবে সবার আড়ালে রাখার জন্য গলায় ভারী হার পরে রাখে। সেকেন্ড 20 অতিবাহিত হয়ে ঠিক 2টা বেজে যায়। তখনই নিহালের গাড়ি বাড়ির সামনে এসে থামে। তাদেরকে মীরা আপ্যায়নের করে ভেতরে নিয়ে এলো। গেট ধরার সময় নিহাল নিজে 15,000 টাকা মীরার হাতে তুলে দেয়। মীরাকে কষ্ট করে চাইতে হয় না। মীরা নিহালের উপর ভীষণ সন্তুষ্ট এবং খুশি। গোল্ডেন রঙের শেরওয়ানি পরেছে নিহাল এবং ওমর, দেখতে সেম। মিলি মাহিরার রুমে এসে দেখে তার পরনো ভারী লেহেঙ্গা, অবিকল মাহিরার মতন। তবে দুই বান্ধবী কিছুই বলল না এই বিষয়ে। তবে মীরা খোঁচা দিয়ে দুই বোনকে বহু কথা শোনায়। হাসির মাধ্যমেই তারা উড়িয়ে দেয় রাফিদ মাহিরার সঙ্গে দেখা করতে এসেছে। একটু পর জিতানও সেখানে উপস্থিত হলো। মিলিকে পাশের রুমে নিয়ে এলো জিতান কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, তবে সেটা ওমরের অগোচরে। রাফিদ মাহিরার পাশে বসে আলতোভাবে হাত ধরে কোমল স্বরে বলে, তোমায় এখন স্পর্শ করার অধিকার আমার নেই, তবু এই দুঃসাহস করতে চাই কয়েক মিনিটের জন্য। অদ্ভুত নয়নে তাকিয়ে রাফিদকে দেখছে মাহিরা। তার আচরণ আজ কেমন যেন অন্যরকম। রাফিদকে অন্যরকম লাগছে। সে আরো বলল, আমি তোমায় সেই প্রথম থেকেই ভালোবাসি মাহি, শুধু বলা হয়নি, চেয়েছিলাম না বলতে। তবে তোমার আমার বন্ধুত্বের শেষ দিন আজ, এই জন্য বলাটা খুবই জরুরি ছিল। তোমার উপর আমার এক ঝলক নজর পড়েছিল। আমি তোমার মায়ায় আটকে গিয়েছি, শত চেষ্টা করেও বের হতে পারিনি। আজকের পর থেকে আমাদের গন্তব্য আলাদা হবে, টেক কেয়ার। বলতে বলতেই আলতোভাবে মাহিরার হাতে চুমু দিয়ে রাফির প্রস্থান করলো। মাহিরা দরজার পানে ফাঁকা স্থান তাকিয়ে রইল। রাফিদের পুরো কথা শুনে সে নৈরাশ্য, তবে আফসোস হয়নি তার, কেননা সে তাকে বন্ধুর চোখে দেখেছে। অন্যমনস্ক হয়ে মন কষ্ট নিয়ে বিছানায় হাত রেখে ঠেস দিয়ে রাখল। মিলি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার হওনি। এই আফসোস আমার জীবনেও ঘটবে না। এই সত্যিটা না জানলে আমি জীবনেও শান্তি পেতাম না, তাই বলে মন হালকা করলাম। কথাটি বলেই মৃদু হাসি প্রদান করলো জিতা। মিলি নিষ্পাপ ভঙ্গিতে তাকিয়ে আছে, কিছু বলার সাধ্য নেই তার। ওমর দরজার পাশেই দাঁড়িয়ে আছে। সে যেচে বিপদ ডেকে আনতে চায় না। বিনা বাক্যে রুম থেকে বেরিয়ে এলো, এমনভাবে বেরিয়েছে যাতে ওমরকে সে না দেখার ভান ধরেছে। জিতান দৃষ্টি নিচু রাখল। মিলির বিনা বাক্যের ফলে তার ভীষণ কষ্ট হচ্ছে। ওমর জিতানের উপর রাগ বর্ষণ করতে পারছে না বিয়েবাড়ির খাতিরে, নয়তো মিলিকে ভালোবাসার বহিঃপ্রকাশ করার ফল কঠিনভাবে পাইয়ে দিত। খাওয়া দাওয়া শেষে বিয়ে পড়ানো হয়, আর এসবের ব্যবস্থা ওমর নিজ দায়িত্বে পালন করে। ইচ্ছার বিরুদ্ধে নিজেকে অন্যের হাতে সঁপে দেওয়া বড় পীড়াদায়ক মাহিরার নিকট। উপায় নেই ভেবে দ্রুততম কবুল বলে বিয়ের জন্য সম্মতি জানায়। বিয়ে সম্পূর্ণ কাজও রীতিনীতি পালন করার পর বিদায় দেয় মাহিরাকে। তিনজনার কান্নায় বাকি মেহমানরা আবেগী হয়ে পড়ে। দূর থেকে রাফিদ দাঁতের দাঁত পিষে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। যেমনি কষ্ট হচ্ছে তেমনি রাগ হচ্ছে তার। গাড়িতে ওঠার পরই মাহিরা কান্না থামিয়ে দেয়। সে জানে তার ইমোশনের কোনো মূল্য নিহালের কাছে নেই, না কখনো পাবে স্থান। নিহাল ফোন রেখে একটি বাটন প্রেস করে, সঙ্গে সঙ্গে সামনে কালো একটি পর্দার ন্যায় কালো রঙের সিলভার দ্বারা ঢেকে যায়। ড্রাইভারকে দেখার উপায় নেই, না তাদের দেখতে পাবে গাড়ির ড্রাইভার। মাহিরা কিছুটা ভয় পেয়ে ওনা মুঠোবন্দি করে। নিহাল মাহিরাকে কাছে টেনে বুকের সাথে মিশিয়ে রাখলো। নেশার নয়নে তাকানোর ফলে মাহিরা দৃষ্টি নত করে ফেলে। নিহাল মাহিরার থুতনিতে হাত রেখে মুখ তুলে আসক্তি মাখা কণ্ঠে বলল, সাজবিহীন জুয়েলারি পরিহিতা তুমি অনন্য পূর্বা। আই কান্ট বিলিভ ইট।
হৃদি সরোবর ন্যায় সুন্দর তুমি আমার হৃদিপত্র। বলে ঠোঁটের বুড়ো আঙুল দ্বারা স্পর্শ করার কয়েক সেকেন্ড বাদে মাহিরা অচেতন হয়ে পড়ে। পকেট থেকে রুমাল বের করে হাতে মুছে সযত্নে মাহিরাকে কাছে টেনে বক্ষে আবদ্ধ করে রাখলো। পরপরই ফোন হাতে তুলে ওমরকে টেক্সট পাঠালো।